হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কমার্স বাংলা। আজ আমরা আবার একটু বেসিক্স দিয়ে শুরু করি। আমাদের মেন যেই জায়গাটা ভিতটা আমাদেরকে তৈরি করতে হয়, জার্নাল রেকর্ডিং অফ ট্রানজাকশান, যেখানে আমাদেরকে জার্নাল এন্ট্রি, তার মাধ্যমেই আমরা বাকি সমস্ত চ্যাপ্টারগুলোই লিঙ্ক থাকে। অনেকেরই জার্নালে সমস্যা হচ্ছে, তাই জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে স্যার জার্নালটা একটুখানি বুঝিয়ে দিলে ভালো হয়। যারা গ্র্যাজুয়েশন করছো তারাও অবশ্যই এই জার্নালের ভিডিওটা দেখবে। যারা ফাইনাল অ্যাকাউন্ট করতে গিয়ে সমস্যায় পড়ছো, যারা যে কোনো এই যে কনসাইনমেন্টের অঙ্ক করছি আমরা, তাতে অনেকে সমস্যায় পড়ছো, ঠিক আছে? সেই সমস্ত জিনিস, সেই সমস্ত সমস্যাগুলো একেবারেই মিটে যাবে যদি আমরা এই জার্নাল চ্যাপ্টারটাকে ভালো করে বুঝি। তাহলে রেকর্ডিং অফ ট্রানজাকশন বা জার্নাল, এটার আমরা একদম বেসিক এবং অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্সটা বুঝবো, এবং আমি চেষ্টা করব পুরো কনসেপ্ট, যা যা কনসেপ্ট আছে সেগুলোকে শিখিয়ে দেওয়ার। তাহলে চলো শুরু করা যাক। রেকর্ডিং অফ ট্রানজাকশান, এখানে বেসিক কনসেপ্টগুলো একটুখানি বোঝার চেষ্টা করা যাক। রেকর্ডিং অফ ট্রানজাকশান বলতে বোঝাচ্ছে যে কোনো ট্রানজাকশান, প্রথমে আমাদেরকে বুঝতে হবে ট্রানজাকশানটা কি। ট্রানজাকশান বলতে লেনদেনকে বোঝানো হয়। টাকা রিলেটেড যে কোনো লেনদেনকেই আমরা এই অ্যাকাউন্টিংয়ে ট্রানজাকশান হিসাবে ধরবো। ট্রানজাকশান এবং ইভেন্টের মধ্যে একটা তফাৎ আছে, ঠিক আছে? কোনটা লেনদেন কোনটা ঘটনা, তার মধ্যে একটা তফাৎ আছে। ঘটনা বা ইভেন্ট বলা হয় মেনলি ট্রানজাকশানের ফলাফলকে ইভেন্ট বলা হয়। ধরো তুমি 100 পিস মাল কিনেছিল, ধরো 100 পিসেস অফ গুডস তুমি পারচেস করেছো। এবার সেই 100 পিস থেকে তুমি 90 পিস সোল্ড করে দিয়েছো, ঠিক আছে? 100 পিস কেনার পরে যদি তুমি 90 পিস বিক্রি করে দাও, তাহলে তোমার হাতে যে 10 পিস পড়ে থাকলো, তাহলে এই 10 পিসটাকেই বলবো আমরা একটা ইভেন্ট। মানে এটাকে যদি আমরা, এটাকে রেকর্ড যেটা হচ্ছে, এটা হচ্ছে ইভেন্ট। আর এই যে 100 পিস আমরা পারচেস করেছিলাম বা 100 পিস আমরা কিনেছিলাম, এটা হচ্ছে আমাদের কাছে ট্রানজাকশান। 90 পিস যে আমরা বিক্রি করে দিয়েছি, এটাও আমাদের কাছে ট্রানজাকশান। বাট যে 10 পিস পড়ে আছে আমাদের হাতে, এটা একটা ইভেন্ট। বোঝাতে পারলাম ট্রানজাকশান আর ইভেন্টের বেসিক ফ্যাক্টরসটা, যে কাকে ট্রানজাকশান বলে, কাকে ইভেন্ট বলে। এবার আমরা মেনলি এই ট্রানজাকশানগুলোকে রেকর্ড করব। এবার রেকর্ড করব বলতে আমরা এখন শিখছি কি অ্যাকাউন্টিং। এবার অ্যাকাউন্টিং শিখতে গেলে আমাদেরকে জানতে হবে অ্যাকাউন্ট ক রকমের আছে। একটু বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করে নিই। অ্যাকাউন্ট ক রকমের আছে। অ্যাকাউন্ট হচ্ছে 3 রকমের অ্যাকাউন্ট আছে প্রথাগত নিয়ম অনুযায়ী, কিন্তু এইটা জানাটা খুব জরুরি। অনেকেরই এই বেসিক জিনিসগুলো মনে থাকে না, তার জন্যই এই জিনিসটা করানো হচ্ছে। অ্যাকাউন্ট মেনলি আমরা জানি রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? সবাই মুখস্থ করেছো ক্লাস 11-এর সময়, বা যারা এখন ক্লাস 11-এ পড়ছো বর্তমানে, তারাও মানে মুখস্থ করেছো হয়তো কোনো জায়গা থেকে, বুঝতে পারোনি বলেই নিজেরা ইউটিউবে সার্চ করেছো। আজকে আমি গ্যারেন্টি সহকারে বলছি যে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে রিয়েল অ্যাকাউন্ট কাকে বলে? রিয়েল অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে যে ব্যবসার অ্যাসেট রিলেটেড, ব্যবসার অ্যাসেট, ঠিক আছে, বা ব্যবসার সম্পত্তি, ব্যবসার সকল সম্পত্তিগুলোই রিয়েল অ্যাকাউন্ট, এক্সেপ্ট যেই সম্পত্তিগুলোতে কোনো পার্সোনাল নেচার আছে। মানে যখন কোনো সম্পত্তি কোনো অন্য ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছে, যে অন্য ব্যক্তির কাছ থেকে বা অন্য ব্যক্তির কাছে, এরকম কিছু রিপ্রেজেন্ট যদি করে, তাহলে সেই অ্যাসেটগুলোকে আমরা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাব। বাদ বাকি সমস্ত রকমের অ্যাসেটগুলোকে আমরা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাব। আচ্ছা, ব্যক্তি রিলেটেড এরকম অ্যাসেট কী কী আছে? যেরকম ধরো ডেটার। আমরা ডেটার, মানে তোমরা জানো ডেটার কাকে বলে? ডেটার বলতে বোঝায় যে তুমি যদি কোনো একজন ব্যক্তিকে ধারে কিছু বিক্রি করো, তুমি যদি কোনো একজন ব্যক্তিকে ধারে কিছু বিক্রি করো, তাহলে সেই ব্যক্তিটাকে তুমি অ্যাকাউন্টসের ভাষায় ডেটার বলে চিনবে। তুমি সেই ব্যক্তিটাকে অ্যাকাউন্টসের ভাষায় ডেটার বলে চিনবে। বোঝাতে পারলাম? যখন তুমি কোনো ব্যক্তিকে ধারে কিছু বিক্রি করবে, তখন সে ডেটার তৈরি হয়। অনেকের মধ্যে এই মিসকনসেপশনটা আছে যে তুমি তার থেকে টাকা পাবে বলে তাকে ডেটার্স বলছি। শুধু টাকার ব্যাপার না, তোমার মেন কনসেপ্টটা এখানে বুঝতে হবে। আমি ধারে পণ্য বিক্রি করেছি, গুডস বিক্রি করেছি, তাই জন্য তাকে ডেটার্স বলা হচ্ছে। তুমি যদি তাকে পয়সা ধার দিতে, তাহলে সে তোমার ডেটার হতো না। তোমার ওটা লোনস অ্যান্ড অ্যাডভান্সে অ্যাসেটের ঘরে থাকতো, ঠিক আছে? কোনো রকমভাবে এইটা গুলাবে না। ডেটার বলতে এই বেসিক জিনিসটা মনে রাখবে, যাকে ধারে পণ্য বিক্রি করা হয় সে আমাদের ডেটার। যাকে ধারে পণ্য বিক্রি করা হয় সে আমাদের ডেটার। আর ক্রেডিটার ঠিক উল্টো, যার থেকে ধারে পণ্য কেনা হয় সে আমাদের ক্রেডিটার। তাহলে ডেটার এমন একজন ব্যক্তি যার থেকে ইকোনমিক বেনিফিট বা ফিউচার ইকোনমিক বেনিফিট, আমরা কিছু অর্থনৈতিক লাভ পেতে পারি, তাহলে আমরা তাকে অ্যাসেট বলবো। আমরা জানি, যারা অ্যাসেটের ডেফিনেশনটা জানো না তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি। অ্যাসেট বলতে বোঝায় যে
যখন তুমি কোনো রিসোর্সেসের থেকে বা সম্পদের থেকে ভবিষ্যতে অর্থনৈতিক বেনিফিট বা অর্থনৈতিক লাভ পাবে আশা করতে পারছো, তখন সেই রিসোর্সেসগুলোকে অ্যাসেট বলা হয়। তাহলে অ্যাসেট হচ্ছে রিসোর্সেস যেখান থেকে তুমি অর্থনৈতিক বা ইকোনমিক বেনিফিট পেতে পারো। ঠিক আছে, অ্যাসেট হচ্ছে তোমার হচ্ছে রিসোর্সেস, যেই রিসোর্সেসগুলো থেকে ইকোনমিক বেনিফিট তুমি কবে পেতে পারো? ফিউচারে। ঠিক আছে, ইকোনমিক বেনিফিট তুমি ফিউচারে পেতে পারো, তাকে আমরা বলবো কি? অ্যাসেট। বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে অ্যাসেট কাকে বলে বুঝতে পারলাম, এবং ডেটার কাকে বলে সেটাও আমরা বুঝতে পারলাম। এবার ডেটার জিনিসটা কি? যাদেরকে আমরা ধারে পণ্য বিক্রি করেছি তারা আমাদেরকে ভবিষ্যতে টাকা ফিরিয়ে দেবে, এবং এই অ্যাসেটটা একটা পার্সনকে রিপ্রেজেন্ট করছে, তাই এটা পার্সোনাল অ্যাকাউন্ট। না হলে কিন্তু আমরা রিয়েল অ্যাকাউন্টে নিয়ে যেতাম। বোঝাতে পারলাম? তাহলে ডেটার হচ্ছে কি? ডেটার অ্যাসেট হওয়া সত্ত্বেও ডেটার্স আর পার্সোনাল অ্যাকাউন্ট, বিকজ এখানে একটা পার্সোনাল এখানে একটা পার্সনকে রিপ্রেজেন্ট করছে, তাই এটা পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, কালিটা হয়তো চেঞ্জ করে দিলে আরও ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে ডেটার হচ্ছে কি আমাদের? ডেটার্স আর পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, অন্যদিকে যদি তুমি অ্যাসেটের মধ্যে আরও আমরা অনেক অ্যাসেটের নাম জানি, অনেকেই হয়তো অ্যাসেটের নাম জেনে গেছো। অ্যাসেট বলতে বোঝায় হচ্ছে যেখান থেকে আমরা ইকোনমিক বেনিফিট পেতে পারি। তাহলে সেরকম মেশিনারি থেকে ইকোনমিক বেনিফিট আমরা পাই, মেশিনপত্র থেকে ইকোনমিক বেনিফিট কোম্পানি পায়, বিল্ডিং, ল্যান্ড, এগুলো তো আমরা জানি, এগুলো সম্পত্তি ব্যবসার। তাহলে এগুলো হচ্ছে ব্যবসার সম্পত্তি এবং অ্যাসেট, এগুলো কোনো পার্সনকে রিপ্রেজেন্ট করছে না, তাই এটা আমার রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। ঠিক আছে, এগুলো সমস্ত আমাদের রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। আশা করি বোঝাতে পেরেছি। এইবার রিয়েল অ্যাকাউন্ট যদি বুঝতে পারো, রিয়েল অ্যাকাউন্টের পরে আমরা পড়েছি নমিনাল অ্যান্ড দেন পার্সোনাল। আচ্ছা, পার্সোনালটা আগে বুঝে নিই। পার্সোনাল অ্যাকাউন্ট কোনগুলো? পার্সোনাল অ্যাকাউন্ট মূলত লাইবিলিটিসগুলো হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। যত লাইবিলিটিস, আচ্ছা লাইবিলিটিস কাকে বলে? লাইবিলিটিস হচ্ছে যখন তোমার মাথায় বর্তমানে কোনো অর্থনৈতিক বোঝা থাকবে যে পরিশোধ করতে হবে, এরকম কোনো সিচুয়েশানে তুমি পড়ে গেছো, তখন সেই সিচুয়েশানগুলো হচ্ছে তোমার লাইবিলিটিকে রিপ্রেজেন্ট করছে। বোঝাতে পারলাম? ধরো তুমি আমার থেকে 500 টাকা ধার নিলে, তাহলে তুমি আমার প্রতি একটা অর্থনৈতিকভাবে দায়বদ্ধ হয়ে পড়লে। ঠিক আছে, সামাজিক দায়বদ্ধতা নয়, পারিবারিক দায়বদ্ধতা নয়। লাইবিলিটিস বলতে মূলত বোঝায় একটা অর্থনৈতিক দায়বদ্ধতা কোনো একজন ব্যক্তির প্রতি, তখন তাকে বলবো কি? লাইবিলিটি। তাহলে দেখো, অর্থনৈতিক দায়বদ্ধতা কোনো একজন ব্যক্তির প্রতি, তাহলে সমস্ত লাইবিলিটিসই আমাদের কি হচ্ছে, সমস্ত এরকম মানে লাইবিলিটিসই পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যেই পড়ছে, কারণ কোনো একজন ব্যক্তির প্রতি আমাদের অর্থনৈতিক দায়বদ্ধতাকে লাইবিলিটিস বলা হয়। তাহলে সমস্ত লাইবিলিটিসই পার্সোনাল অ্যাকাউন্ট। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি সমস্ত লাইবিলিটিস পার্সোনাল অ্যাকাউন্ট হয়, কিছু অ্যাসেটসও আছে পার্সোনাল অ্যাকাউন্ট, যেগুলো আমাদের ওই রিয়েল অ্যাকাউন্ট থেকে বেরিয়ে এসছে, কারণ তাদের মধ্যে কিছু পার্সোনাল নেচার ছিল বলে তারা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছিলো। তাহলে সমস্ত লাইবিলিটিস পার্সোনাল অ্যাকাউন্ট, প্লাস যাদের মধ্যে, যে সমস্ত অ্যাসেটগুলোর মধ্যে পার্সোনাল নেচার ছিল, লাইক ডেটার্স, লাইক ব্যাঙ্ক। আচ্ছা, ব্যাঙ্কও কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট। খুব ইন্টারেস্টিং। কেন? ব্যাঙ্ক, দেখো ব্যাঙ্কের কাছে টাকা আছে, আমরা বলি না, আচ্ছা আমার টাকাটা ব্যাঙ্কের কাছে রাখা আছে, এসবিআই অ্যাকাউন্টে রাখা আছে, মানে একটা পার্সনকে রিপ্রেজেন্ট করছে। এবার পার্সন বলতে শুধুমাত্র রক্তে মাংস করা ব্যক্তিই নয়, এখানে ইনস্টিটিউশনসকেও বোঝানো হয়। ঠিক আছে, পার্সন বলতে ইনস্টিটিউশনসকেও বোঝানো হয়। বলি না, ব্যাঙ্কে আমার অনেক টাকা আছে, ব্যাঙ্কের কাছে রাখা আছে। বোঝাতে পারলাম? তাহলে এগুলো হচ্ছে কি? পার্সোনাল অ্যাকাউন্ট। বাট ক্যাশ তো আমার কাছেই আছে না, ক্যাশ হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট। বাট ব্যাঙ্কের টাকা থাকলে সেটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এবার চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট, এত ডিসকাশনের থেকেও মূল ইম্পর্টেন্ট জিনিস, নমিনাল অ্যাকাউন্ট। মূল ইম্পর্টেন্ট জিনিসটা কি বললাম? নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টেই আসল খেলা। নমিনাল অ্যাকাউন্টে 4খানা জিনিস আছে। 4টে জিনিস শুনে ভয় পাবে না, একই রকমের জিনিস, সেম কাইন্ডস অফ থিংস, দে আর দ্য সেম কাইন্ড অফ থিংস। ঠিক আছে, কী কী আছে? প্রফিট থাকলে কে থাকবে? লসও থাকবে। ঠিক আছে, আর ইনকাম থাকলে এক্সপেন্সেসও থাকবে। তাহলে প্রফিট লস ইনকাম এক্সপেন্সেস এইগুলো হচ্ছে আমাদের কি? প্রফিট লস ইনকাম এক্সপেন্সেস, এগুলো হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট। ফ্রেশ একটা পেজ নিয়ে এসেছি এই নমিনাল অ্যাকাউন্টটা বোঝানোর জন্য। ঠিক আছে, নমিনাল অ্যাকাউন্ট।
উফ, নমিনাল অ্যাকাউন্ট বা আবার নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের মধ্যে প্রফিট থাকে, প্রফিটস, লসেস, ঠিক আছে, ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস। প্রফিট, লস, ইনকাম, এক্সপেন্সেস, এই চারটে জিনিস নিয়ে নমিনাল অ্যাকাউন্ট তৈরি হয়। আচ্ছা, প্রফিট, লস, ইনকাম, এক্সপেন্সেস, এদের মধ্যে সামঞ্জস্যতা কি আর মানে পার্থক্যটা কি? প্রফিট আর ইনকামের মধ্যে অনেকটা সামঞ্জস্যতা আছে, যে তোমার যত বেশি ইনকাম হবে তত বেশি প্রফিট হবে, তাই কি না? যার যত বেশি ইনকাম হবে তার তত বেশি প্রফিট হবে, আর যার যত বেশি খরচা হবে তত বেশি লস হবে বা প্রফিটটা কম হবে, তাই তো? তাহলে প্রফিট ইনকামের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, লস এক্সপেন্সেসের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। আর প্রফিট যদি বেশি হয়, ধরো একটা এক্সাম্পল বলছি, এক্সাম্পলটা খুব শুনবে মন দিয়ে। ধরো তুমি 500 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলে, এবার তোমার যখন ব্যবসাটা শেষ হলো, মানে ধরো প্রথম সকালবেলা 500 টাকা নিয়ে তুমি বেরিয়েছো, ব্যবসা করলে, সারাদিন খাটাখাটনির পরে তুমি যখন বাড়ি ফিরলে তোমার কাছে 1,500 টাকা পুঁজি রয়ে গেল। মানে তুমি পুঁজি নিয়েছিলে বা মূলধন নিয়েছিলে 500 টাকা, সেখানে বা ক্যাপিটাল, যেটাকে আমরা কমার্সের ভাষায় ক্যাপিটাল বলে চিনি, ইংরাজিতে ক্যাপিটাল বলে চিনি। তাহলে তোমার পুঁজি বা ক্যাপিটাল ছিল 500 টাকা, সেখান থেকে তোমার ক্যাপিটাল কত টাকা হয়ে গেছে? তোমার ক্যাপিটাল হয়েছে 1500 টাকা, কারণ পুঁজি তোমার বেড়ে গেছে। তুমি বলো কি হয়েছে? 1000 টাকার প্রফিট হয়েছে সারাদিনে ব্যবসা করে। তাহলে এই 1000 টাকার প্রফিটটা পুঁজিকে বা ক্যাপিটালকে বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? 500 থেকে আমাদের 1500 টাকা যে পুঁজি হয়ে গেল, এটি মূলত কিসের জন্য? এটি মূলত আমাদের প্রফিটের জন্য। তাহলে প্রফিট একধারে কি করে? আমাদের পুঁজিকে বাড়িয়ে দেয়। আবার ইনকামটা কি করে? আমাদের প্রফিটকে বাড়িয়ে দেয়। তাহলে ক্যাপিটাল, ইনকাম, প্রফিটস, এরা সব এক জায়গাকার জিনিস, তাই তো? তার মানে এরা সব, আমি একটা জিনিস বলে দিচ্ছি এখনই, এরা সব ক্রেডিট হয়। প্রফিট, ক্যাপিটাল, ইনকাম, এগুলো সমস্ত কিছু ক্রেডিট হয়। কেন ক্রেডিট হয়? ক্যাপিটাল জিনিসটা কি? ক্যাপিটাল জিনিস হচ্ছে মালিক ব্যবসাতে কিছু পয়সা বা সম্পত্তি বিনিয়োগ করেছে। শুধু পয়সাই নয়, মালিক ব্যবসাতে যা যা সম্পত্তি বিনিয়োগ করছে তাই মালিকের পুঁজি। এই পুঁজিটা মালিকের একটা লাইবিলিটি বা ব্যবসার একটা লাইবিলিটি, যে এটা আবার রিটার্ন নিয়ে আসতে হবে। এটা যদি জলে দিয়ে দেয়, মানে এটা ব্যবসাতে দিয়েছে মানে তো জলে দেয়নি, এটাকে তো আবার তুলে নিয়ে আসতে হবে, এটাকে আরও বেশি রিটার্ন নিয়ে আসতে হবে, রিটার্ন অন ক্যাপিটাল, ক্যাপিটাল থেকে কিছু রিটার্ন নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে একটা ব্যবসার একটা লাইবিলিটিস থাকে, যে মালিকের যেই পুঁজিটা আছে সেই পুঁজিটা যেন নষ্ট না হয়। তাই ক্যাপিটালটাও হচ্ছে কি একটা অর্থনৈতিক দায়বদ্ধতা। এটা এনটিটি কনসেপ্ট, যেই থিওরিগুলো আমি বলছি একটু দেখে নিতে। এই যে এনটিটি কনসেপ্ট, এই এনটিটি কনসেপ্টের মধ্যে আমাদের এটা বোঝানো হয়েছে যে মালিক আলাদার, ব্যবসা আলাদার। মালিক যদি ব্যবসাতে কিছু বিনিয়োগ করানো হয়, বিনিয়োগ করেন, তাহলে সেই বিনিয়োগটাকে ব্যবসা এক রকমের অর্থনৈতিক দায়বদ্ধতা বা লাইবিলিটি হিসাবে দেখবে। বোঝাতে পারলাম? তাহলে ক্যাপিটাল যদি লাইবিলিটি হয়, আর লাইবিলিটি, সমস্ত লাইবিলিটি ক্রেডিট, সমস্ত লাইবিলিটি ক্রেডিট। বোঝাতে পারলাম? তাহলে ক্যাপিটাল, ক্রেডিট ব্যালেন্স। এবার ক্যাপিটালকে যে বাড়াবে বা ক্রেডিট ব্যালেন্সকে যে বাড়াবে সে ক্রেডিট হবে, ডেবিট ব্যালেন্সকে যে বাড়াবে সে ডেবিট হবে। তাহলে লিখে ফেলি, ক্রেডিট ব্যালেন্সকে যদি যে বাড়াবে, ক্রেডিট ব্যালেন্সকে, এটা একটা ট্রিক্স, ঠিক আছে? ক্রেডিট ব্যালেন্সকে যে বা যারা, যারে লিখে দিলাম, বাড়াবে তারাও ক্রেডিট হবে, ঠিক আছে? ক্রেডিট ব্যালেন্সকে যে বা যারা বাড়াবে তারাও ক্রেডিট হবে, ঠিক আছে? আর যদি যারা কমাবে তারা, আর কমালে ডেবিট হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর যদি ডেবিট ব্যালেন্স হয়, লাইক অ্যাসেট, অ্যাসেটকে যারা বাড়াবে তারা ডেবিট হবে। সেম জিনিস হয়, বাড়লে সেম আর কমলে উল্টো। ডেবিটকে বাড়ালে সেম ডেবিট, কমলে উল্টো মানে কমালে ক্রেডিট। ক্রেডিটকে বাড়ালে সেম মানে ক্রেডিট, কমালে উল্টো মানে ডেবিট। বোঝাতে পারলাম? ডেবিটকে বাড়ালে ডেবিট হবে, আর ডেবিটকে কমালে ক্রেডিট হবে। বুঝতে পারলে? আচ্ছা, সেই কনসেপ্টে যদি তোমরা দেখো,
ক্যাপিটাল হচ্ছে ব্যবসার একটা লাইবিলিটি, আর লাইবিলিটি কি করা হয়, লাইবিলিটি ব্যবসার ক্রেডিট হিসাবে দেখা হয়, লাইবিলিটিকে অ্যাকাউন্টিংয়ে ক্রেডিট হিসাবে দেখানো হয়, আর অ্যাসেটকে ডেবিট হিসাবে দেখানো হয়। ক্যাপিটাল, লাইবিলিটি, ক্রেডিট ব্যালেন্স। ক্যাপিটালকে যে বাড়ায় প্রফিট, সেও কী হবে, ক্রেডিট ব্যালেন্স। প্রফিটকে যে বাড়ায় ইনকাম, সেও কী হবে, ক্রেডিট ব্যালেন্স। তাহলে নমিনাল অ্যাকাউন্টে এই জিনিসটা তোমাদেরকে হয়তো মুখস্থ করানো হয়। আমি এত ডিটেলে আলোচনা করে শুধু এই বেসিক কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করলাম যে এটা মুখস্থ করার জিনিস নয়, এটা বোঝার জিনিস যে নমিনাল অ্যাকাউন্ট 4টে জিনিস নিয়ে তৈরি হয়, যার মধ্যে আছে প্রফিট এবং ইনকাম, সেম কাইন্ডস অফ জিনিস, এরা হবে ক্রেডিট, আর এক্সপেন্সেস আর লসেস এরাও সেম কাইন্ড অফ জিনিস, এরা ডেবিট। কারণ এই যে প্রফিটস অ্যান্ড ইনকাম ইনডাইরেক্টলি কী করছে, আমাদের ক্যাপিটালকে, পুঁজিকে বাড়িয়ে তুলছে, ক্যাপিটালকে বা পুঁজিকে বাড়িয়ে তুলছে, আর এরা কি করছে, কমিয়ে তুলছে। এরা হচ্ছে বাড়াচ্ছে, ঠিক আছে, আর এরা হচ্ছে কমাচ্ছে। ক্লিয়ার? তাহলে রিয়েল, নমিনাল, পার্সোনাল বুঝতে পেরেছো। অ্যাসেট, রিয়েলগুলো সব অ্যাসেট, তার মানে রিয়েল অ্যাকাউন্ট সব ডেবিট হয়, তাই কি না? রিয়েল তো অ্যাসেট, অ্যাসেটের থেকে কিছু আবার বাদও পড়ে গেছে, মানে অ্যাসেটের রিয়েল সব ডেবিট হবে। আর ওদিকে পার্সোনালে চলে গেল লাইবিলিটিস অ্যান্ড অ্যাসেটস, তাহলে যেগুলো লাইবিলিটিস আছে সেগুলো সব ক্রেডিট হবে, অ্যাসেটসগুলো তো ডেবিট হয়। পার্সোনাল হলেই যে তোমার ক্রেডিট হবে সেরকম কোনো ব্যাপার নেই, ওগুলো লাইবিলিটিসগুলো ক্রেডিট হবে আর অ্যাসেটগুলো ডেবিট হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা কী কী জিনিস শিখে ফেললাম? অ্যাসেট কাকে বলে, যেখান থেকে আমাদের ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা পেতে পারি, সেগুলো হচ্ছে আমাদের অ্যাসেট। তারপরে কি শিখলাম? লাইবিলিটিস কাকে বলে, যখন তোমার বর্তমান দায়বদ্ধতাগুলোকে আমরা বলবো, তাহলে আমরা শিখেছি অ্যাসেট কাকে বলে, আমরা শিখেছি লাইবিলিটিস কাকে বলে, আমরা শিখেছি ক্যাপিটাল কাকে বলে, ঠিক আছে, আমরা শিখেছি ডেটার্স কাকে বলে, আমরা শিখেছি ক্রেডিটার্স কাকে বলে। শিখেছো নিশ্চয়ই? তাহলে আমরা অ্যাসেট, লাইবিলিটি, ক্যাপিটাল, ডেটার্স এবং ক্রেডিটার্স এইটুকুনি সময়ের মধ্যে বুঝতে পেরেছি। এবং আমরা এগিয়ে যাই তারপরে অঙ্কটার ক্ষেত্রে, মানে কিছু জার্নাল এন্ট্রি দেখি। দেখো, একটা ট্রানজ্যাকশানের কথা আমি বলছি। ধরো মিস্টার এ স্টার্টেড বিজনেস, মিস্টার এ started business with cash of rupees 5,000, যাই হোক 50,000 দিয়ে দিলাম, 5,000 না দিয়ে, and a machinery worth rupees 15,000। তাহলে মিস্টার এ একটা ব্যবসা শুরু করেছে 50,000 টাকা ক্যাশ আর 15,000 টাকার একটা মেশিন দিয়ে, ঠিক আছে। তাহলে সে ব্যবসাতে কত টাকার পুঁজি লাগালো? আমি বলেছি পুঁজি বা ক্যাপিটাল বলতে শুধুমাত্র ওই টাকাটা নয়, পুঁজি বা ক্যাপিটাল বলতে সেই মালিকের যা যা সম্পত্তি মালিক ব্যবসাতে বিনিয়োগ করলো, সেগুলো সমস্ত কিছুকে আমরা কি বলবো? আমরা বলবো পুঁজি বা ক্যাপিটাল। তাহলে এখানে দুটো সম্পত্তি টোটাল 65,000 টাকার, এই 65,000 টাকায় মিস্টার এর পুঁজি, তাই তো? তাহলে পুঁজি বা ক্যাপিটাল, তাহলে 65,000 টাকা ক্যাপিটাল, ক্যাপিটাল লাইবিলিটি ক্রেডিট হবে, ক্যাপিটাল লাইবিলিটি ক্রেডিট হবে। আর এই যে অ্যাসেটগুলো ক্যাশ এবং মেশিনারি, এটা ব্যবসার অ্যাসেট, এগুলো হবে ডেবিট। তাহলে আমাদের জার্নাল এন্ট্রিটা হবে ঠিক এরকম: ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 50,000 টাকা। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 15,000 টাকা। টু ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা? 65,000 টাকা। কেন কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হলো বুঝতে পারলে? ডেবিটগুলো ডেবিট সাইডে লিখি, ক্রেডিটগুলো ক্রেডিট সাইডে লিখি। এইটাকে ডেবিট সাইড করে দিলাম, এটাকে ক্রেডিট সাইড করে দিলাম, ঠিক আছে। দুটো অ্যামাউন্ট আলাদা করব। আর আমরা একটা ভালো জিনিস, যেটা হয়তো যারা একদম বেসিক দেখছো, যারা এর আগে জার্নাল শিখ করে দেখোনি, তাদের হয়তো একটু মনে হতে পারে আচ্ছা ফরম্যাটগুলো তো বুঝতে পারছি না। ফরম্যাটগুলো একটুখানি চেষ্টা করবে বুঝতে পারবে। দেখো, একটা ডেবিটের জন্য আলাদা একটা কলাম টেনেছি, এই একটা কলাম ডেবিটের কলাম, আর এই একটা কলাম সেটা হচ্ছে ক্রেডিটের কলাম। আমি ফরম্যাট নিয়ে পরে ডিসকাশন করবো। এখন আপাতত ডেবিট ক্রেডিট কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেগুলো নিয়ে ডিসকাশন করে নিই। পরের অঙ্কগুলো তো পুরো ফরম্যাট ধরেই কোশ্চেন দেখে দেখে আমরা পরেরগুলো সলভ করবো, ঠিক আছে। একটুখানি ধৈর্য ধরে বসো, দেখো বুঝতে পারবে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশে
ক্যাশ হচ্ছে ব্যবসার সম্পত্তি, ডেবিট হচ্ছে। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, কারণ মেশিনারি হচ্ছে ব্যবসার সম্পত্তি, ডেবিট হচ্ছে। আর ক্যাপিটাল এটা হচ্ছে ব্যবসার পুঁজি বা মূলধন, মালিকের প্রতি ব্যবসার একটা অর্থনৈতিক দায়বদ্ধতা, তাই জন্য এটা লাইবিলিটি অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স। তাহলে টোটাল লাইবিলিটি ব্যবসার 65,000 টাকার হলো। এবার ধরো ব্যবসাটা ধরো 15,000 টাকার কিছু মালপত্র কিনেছে, গুডস পারচেস করেছে, পারচেসড গুডস, পারচেস গুডস ফর ক্যাশ অফ রুপিস 10,000ই করে দিলাম। তাহলে 10,000 টাকার গুডস কিনেছে। একটা ব্যবসায় যা কেনাকাটি হয় এগুলো ব্যবসার খরচা। আচ্ছা, সম্পত্তি কেনাকাটি কিন্তু খরচা নয়, এটাকে মনে রাখবে একটুখানি। ব্যবসা করতে গেলে কিছু কিনতে হবে, সেগুলো আবার বেচতে হবে, কেনা বেচা তো চলতে থাকে। যখন কিনছে ব্যবসায় তখন সেটা হচ্ছে তার খরচ, আর যখন বিক্রি করছে সেটা তার ইনকাম। আচ্ছা, খরচ এক্সপেন্সেস, নমিনাল অ্যাকাউন্ট, এক্সপেন্সেস লসেস ডেবিট হয়। তাহলে এই যে খরচটা কী করবো আমরা, ডেবিট করবো। খরচটার নাম কী লিখবো, পারচেজ। কী লিখবো, গুডস কিনেছে তো, তাহলে বলতে কিনতে খরচা হয়েছে, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ চলে গেছে, ক্যাশ আমাদের সম্পত্তি, সম্পত্তি মানে ডেবিট ব্যালেন্স, কমে গেলে ক্রেডিট করতে হয়, তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট 10,000 টাকা, 10,000 টাকা। বুঝতে পারলে? একটা আমরা খরচার এন্ট্রি করলাম, একটা ব্যবসা শুরুর এন্ট্রি করলাম। ভিডিওটা আজকে এইটুকুনি থাকছে, মানে এই ভিডিওটা এইটুকুনি থাকছে। এরপরে আর একটা ভিডিও আপলোড করছি যেখানে একটা প্রপার কোয়েশ্চেন আমরা সলভ করব। ঠিক আছে, থ্যাংক ইউ।